স্টুডেন্টস এই সপ্তাহে তোমাদের যেটা class should be get locked. এই সপ্তাহে যেটা আমরা উইকলি টপিক রাইটিং করব ফর ডেসক্রিপটিভ ইংলিশ উইকলি টপিক রাইটিং, সেটা হলো একটা কম্পোজিশন স্টুডেন্ট। ওকে, কম্পোজিশন, সেই কম্পোজিশনটা কি নিয়ে একটু বললেই তোমরা আমি যখন আলোচনা করব বুঝতে পারবে এটা কতটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। নকশালিজম অ্যান্ড মায়োইস্ট মুভমেন্ট, a threat to the internal security of India. তাই না? নকশালিজম পশ্চিমবঙ্গের একটা সবচেয়ে বড়, শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো ইন্ডিয়ার এখন একটা বড় প্রবলেম, যার সূত্রপাত হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে এবং সেটা পরিবর্তিত হয় বর্তমানে মায়োইস্ট মুভমেন্ট, যেটা প্রত্যেকটা সরকারকে সামলাতে হয়। এবং এই রাইটিংটা কেন আমি নিলাম তার কারণ হলো, একজন এক্সিকিউটিভ হিসেবে তোমাকে যদি এই জোনে দেয়া হয় how you will tackle the situation, what's your idea about the theme, এটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করার জন্য it's purely important for WBCS only, not lower level exam. WBSI এর জন্য ইম্পর্টেন্ট নয়, এত এই ধরনের জিনিস দেবে না জেনারেলি, বাট WBCS মেইনস যারা 2020 দিতে যাচ্ছ তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই টপিকটা কি আজকের, নকশালিজম অ্যান্ড মায়োইস্ট মুভমেন্ট, এ থ্রেট টু দ্য ইন্টারনাল সিকিউরিটি অফ ইন্ডিয়া। তোমাকে এই নিয়ে কম্পোজিশন রাইট করতে হবে স্টুডেন্ট। কম্পোজিশনের মধ্যে স্টুডেন্টস আমাকে একটু শুধু একটু কনফার্ম করতে পারবে কি যে তুমি, আমার ভয়েস ব্রেক হচ্ছে না তো? আমার ভয়েস ব্রেক হচ্ছে না তো? ভয়েস ব্রেক হচ্ছে না তো স্টুডেন্ট? ওকে, তো স্টুডেন্টস এখানে যে পয়েন্টগুলো তোমাকে কভার করতে হবে সেটা একটু দেখে নাও। প্রথম হলো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি লিখতে হবে স্টুডেন্ট দেখে নাও, ভালো করে বুঝবে। ঠিক আমি যেভাবে আলোচনা করে দেবো তোমাদের রাইটিং এ আমি চাই তোমরা সেভাবে রিপ্রেজেন্ট করো এবং সিম্পলিস্টিক রিপ্রেজেন্টেশন করবে স্টুডেন্ট। কোন রকমের কোনো কঠিন রিপ্রেজেন্টেশন যেন না হয়, সিম্পল রিপ্রেজেন্টেশন। কোনো জটিলতা বা বেশি কথা বলা বা একই কথা ঘুরিয়ে লেখা এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং রাইটিংটাতে যেন একটা ফ্লো থাকে। তো স্টুডেন্টস ইন্ট্রোডাকশন পার্টে আমরা যেটা করব, দেখো 1 নাম্বার পয়েন্টে কি আছে, হিস্ট্রি অফ নকশালিস্ট মুভমেন্ট, অরিজিন। তোমাকে এখানে রিপ্রেজেন্ট করতে হবে যে এই যে নকশালিস্ট মুভমেন্টটা, এটার হিস্ট্রিটা কি। এবং তুমি খুব বেশি কথা এখানে লিখবে না, 2 থেকে 3টে লাইনের মধ্যে তোমাকে শেষ করতে হবে নকশালিস্ট মুভমেন্টের হিস্ট্রিটাকে। ওকে, যাতে করে তুমি বেশি কথা কিন্তু এখানে স্টুডেন্ট লিখবে না। সেকেন্ড, এবং এর অরিজিনটা, এটা কোথায় থেকে উৎপত্তি হয়েছিল এবং কাদের হাত ধরে উৎপত্তি হয়েছিল, ইউ ক্যান মেনশন ইট। ওকে, কিসের জন্য এটার উৎপত্তি আমরা দেখতে পেয়েছিলাম দেখে নাও স্টুডেন্টস, যে রিজনটা কি ছিল। ইনিশিয়ালি ইট ওয়াজ আ মাস মুভমেন্ট অফ দ্য পিজেন্টস, কৃষকদের ছিল এটা মুভমেন্ট। দেন কাপলড উইথ আন্ডার প্রিভিলেজ সেকশনস, যারা আন্ডার প্রিভিলেজড তাদের
পরে এটা কাপেলড উইথ হয়, কাপেলড উইথ মানে হলো তারা যুক্ত হয়। গ্র্যাজুয়ালি কি হয়, এটা গ্র্যাজুয়ালি দে মানে হলো তোমার এই পিজেন্টস অ্যান্ড আন্ডার প্রিভিলেজ সেকশন যারা আছে তারা কি হয়েছিল, they were taught new military strategies and guerrilla warfare। তারা নতুন মিলিটারি স্ট্র্যাটেজিস গুলো শিখে নিয়েছিল এবং গেরিলা ওয়ারফেয়ারে তারা ট্রেন্ড হয়। পরের পয়েন্টে তুমি কি লিখবে, নাক্সালিস্ট ওয়্যার অ্যাক্টিভ ইন ওয়েস্ট বেঙ্গল। এটা স্বাভাবিক, যেহেতু তোমাকে স্টুডেন্টস একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, যেহেতু তোমাকে এখানে দেয়া হয়েছে a threat to the internal security of India, এখানে ইন্ডিয়ার কথা বলেছে, তো তোমাকে ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি ইন্ডিয়ার বাকি পার্ট গুলোকেও, কেননা শুধুমাত্র তো ওয়েস্ট বেঙ্গলে এখন আর এই সমস্যাটা নয়, পুরো ইন্ডিয়ারই বিভিন্ন রিজিয়ন গুলোতে এই প্রবলেমটা রয়ে গেছে, তো সেটা কিন্তু হাইলাইট করতে হবে। নাক্সালিস্ট ওয়্যার অ্যাক্টিভ ইন ওয়েস্ট বেঙ্গল and spread in the regions of Chhattisgarh, Odisha, Jharkhand, Andhra Pradesh, Kerala, Bihar and Madhya Pradesh. Highlight karo. The movement has spread across the less developed area of eastern India. এটা কি হয়েছে, এই যে লেস ডেভেলপড এই এরিয়াগুলো লেস ডেভেলপড হয়ে আছে এখনো, সেই লেস মানে এই স্টেটগুলোর যে লেস ডেভেলপড যে এরিয়াগুলো আছে সেখানেই এই মুভমেন্ট কি হয়েছে, ছড়িয়েছে। তাহলে স্টুডেন্ট ইন্ট্রোডাকশনে এর থেকে বেশি কথা নয়, তো প্রথমে কি লিখবে, তোমার নাক্সালিস্ট মুভমেন্টের যে হিস্ট্রিটা সেটাকে তোমাকে দুটো লাইনে লিখতে হবে, 2 থেকে 3 লাইন, যেখানে অরিজিন কাদের হাত ধরে উৎপত্তি হয়েছে সেটা লিখবে। অবশ্যই কোনো পলিটিক্যাল পার্টিকে আঘাত না করে, যদিও আমরা জানি এটার পেছনে পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স আছে, সেটা তোমাকে সুচতুরভাবে লিখতে হবে। আমি সেটাই দেখতে চাই কে লিখতে পারে সেটা। এরপর তোমাকে দেখাতে হবে যে কারা এই মুভমেন্টে যুক্ত হয়েছিল এবং কারা এই মুভমেন্টে এগিয়ে নিয়ে এসেছিল। পিজেন্টস এবং আন্ডার প্রিভিলেজ সেকশন, তারা লাস্টে কি হয়, পরের দিকে গ্র্যাজুয়ালি তারা কি হয়, মিলিটারি স্ট্র্যাটেজিজ এবং গেরিলা ওয়ারফেয়ারে তারা নিজেদেরকে ট্রেন্ড করে। ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি এই সমস্ত স্টেটগুলোর আন্ডার ডেভেলপ বা লেস ডেভেলপড যে সেকশন গুলো আছে বা এরিয়া গুলো আছে সেখানে এই মুভমেন্ট ছড়িয়ে পড়ে ইস্টার্ন পার্টে। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? কি লিখবে, কতটুকু লিখবে ইন্ট্রোডাকশনে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? দেখো এর থেকে পরিষ্কার ধারণা দেওয়া সম্ভব নয়, এই ধরনের টপিক তোমাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে এবং আসন্ন দিনগুলোতে এই ধরনের টপিক ভেরি ইম্পর্টেন্ট। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? ইন্ট্রোডাকশনে কি লিখবে, একটু মেসেজ করবে স্টুডেন্ট, একটু মেসেজ করবে। ওকে, এরপর তোমাকে যেতে হবে ব্যাকগ্রাউন্ড অফ দ্য মুভমেন্ট। ব্যাকগ্রাউন্ড অফ দ্য মুভমেন্টে যাবে স্টুডেন্ট। কি আছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য মুভমেন্টে দেখে নাও। The movement was a result of the exploitation and ill treatment of the peasants by the landlords and tea garden owners. কি হয়েছিল, এই মুভমেন্টটা কিসের ফল ছিল, এক্সপ্লয়টেশন করা হচ্ছিল এবং ইল ট্রিটমেন্ট করা হচ্ছিল কাদেরকে, পিজেন্টসদের, তাদের দ্বারা, তাদের ল্যান্ডলর্ডদের যারা এবং টি গার্ডেন ওনার্সদের যারা, এবং গ্র্যাজুয়ালি গট মোমেন্টাম এগেইনস্ট দ্য ল্যাক অফ ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি at the local level in rural part of eastern India. Is it clear? যে ব্যাকগ্রাউন্ডটা কি, কিভাবে এই মুভমেন্টটা শুরু হলো সেটা তুমি এখানে দেখিয়ে দিলে যে এক্সপ্লয়টেশন হয়েছিল, মেইনলি ছিল এক্সপ্লয়টেশন এবং ইল ট্রিটমেন্ট কার, পিজেন্টসদের, কাদের ল্যান্ডলর্ডদের যারা এবং টি গার্ডেন ওনার্সদের যারা। গ্র্যাজুয়ালি কি হয়েছিল, মোমেন্টাম পেয়েছিল এই মুভমেন্টটা, কিসের, ল্যাক অফ ডেভেলপমেন্ট হয়েছিল এবং পভার্টি কোথায়, লোকাল লেভেল
লোকাল লেভেল যেগুলো ছিল রুরাল পার্টস অফ ইস্টার্ন ইন্ডিয়া সেই জায়গাতে। সেকেন্ড পয়েন্টে তুমি কি হাইলাইট করবে? দ্য মুভমেন্ট, এই মুভমেন্টটা দেখো অনেকদিন আগে শুরু হয়েছিল, তাই না? এবং পরে এটা আস্তে আস্তে কি হয়, তুমি এখানে দেবে যে পরে এটা আস্তে আস্তে শিথিল হয়ে যায়, কিন্তু দ্য মুভমেন্ট রিগেইনড স্ট্রেংথ ইন দ্য বিগিনিং অফ 2004, 2004 এর শুরুতে এটা কি হয়, আবার তোমার রিগেইনড হয়, স্ট্রেংথ পায়। দিস ওয়াজ when the two, এটা তখনই হয়েছিল যখন two largest nationalist groups joined together to form a communist party of India Maoist, CPI Maoist, যখন তারা ফর্ম করে তখন এটা আবার রিগেইন হয়। সি নম্বরে, the nationalists have achieved technological superiority, তারা কি করেছে, টেকনোলজিক্যাল সুপেরিয়রিটি গুলোকে গ্যাদার করে ওভার দ্য ইয়ার্স, মানে বছরের পর বছর, have been found using AK-47s, এবং তারা এটাও দেখা গেছে যে তারা AK-47s ব্যবহার করছে। এটা কি করেছিল, পুশিং দ্য গভর্নমেন্ট ফোর্সেস অলসো টু আপগ্রেড দেয়ার উইপন্স, মানে যাতে করে গভর্নমেন্টও তাদের উইপন্স আপগ্রেড করে। মানে জেনারেলি প্রথমেই তো গভর্নমেন্ট কাউকে গুলি করে হত্যা করতে যায়নি, যেখানে দেখা গেছে যে এরা নিজেরা AK-47 ব্যবহার করছে, সেই জন্য তাদেরকেও কি করতে হয়েছিল, এই ব্যবহারটা কি করেছিল, গভর্নমেন্টকেও ফোর্স করেছিল গভর্নমেন্টের উইপন গুলোকেও স্ট্রেনথেন করার জন্য। দ্য পিপলস লিবারেশন গেরিলা আর্মি and armed wing CPI Maoist has been created with the purpose in mind, ঠিক আছে? এই উদ্দেশ্যে, মানে এই টেকনোলজি সুপেরিয়রিটি করবে এবং তারপর গভর্নমেন্টের এগেইনস্টে লড়াই করবে তাদের অধিকারগুলোকে পাওয়ার জন্য, এই কথাগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। তারা কিন্তু এই পারপাস নিয়ে এই জিনিসটা ক্রিয়েট করেছিল। এই নাম্বার, ইন এরিয়াস আন্ডার মায়োইস্ট ডোমিনিয়ন, যে এরিয়াস গুলোতে মায়োইস্টরা ডোমেইন করে, দ্য অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট বিকামস এ সেলফ ফুলফিলিং প্রফেসি, মানে সেখানে এই গভর্নমেন্টের অনুপস্থিতি কি করছে, এই মায়োইস্টদের বক্তব্যটাকেই শেষ বক্তব্য বা তাদের লটাকেই শেষ ল হিসেবে গ্রহণযোগ্যতায় নিয়ে যাচ্ছে। সিন্স দ্য ডেলিভারি সিস্টেম আর এক্সটিংগুইশড থ্রু কিলিংস অ্যান্ড ইন্টিমিডেশন, যেহেতু তারা কি করেছে, এই যে প্রপার ডেলিভারি চ্যানেল বা সিস্টেম যেটার মাধ্যমে গভর্নমেন্ট একটা এরিয়ার লজ অ্যান্ড অর্ডারস কে মেইনটেইন করে, সেটাকে কি করেছে, ডেস্ট্রয় করেছে। এখানে এক্সটিংগুইশড মানে হলো ডেস্ট্রয় করেছে, কিসের মাধ্যমে, কিলিংস, হত্যা, এবং ইন্টিমিডেশন মানে ভয় দেখানোর মাধ্যমে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য স্ট্র্যাটেজি অফ দ্য মায়োইস্ট টু সিক টু কন্ট্রোল দ্য কান্ট্রি সাইড, এটাই ছিল মায়োইস্টদের স্ট্র্যাটেজি, যে তারা কান্ট্রি সাইড গুলোকে ট্যাকেল করবে। বেশি কথা লেখা যাবে না, এখানে তোমাকে আবার হাইলাইট করতে হবে। Most of the front organizations are led by well educated intellectuals, আমরা দেখেছি অনেকবার যাদবপুর ইউনিভার্সিটি বা বড় বড় আমাদের যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে মায়োইস্ট মুভমেন্টের সঙ্গে যুক্ত ছেলেদের গ্রেপ্তার করা হয়েছে অনেকবার। তো সেটার কথাই তোমাকে এই গ্রেপ্তারের উদাহরণগুলো না দিয়ে তোমাকে সুন্দর কথায় লিখে দিতে হবে যে মোস্ট অফ দ্য ফ্রন্ট অর্গানাইজেশন আর লেড বাই ওয়েল এডুকেটেড ইন্টেলেকচুয়ালস, যারা কিনা who firmly believe in the Maoist insurgency doctrine, যে তারা মায়োইস্টের যে রিভলিউশন সেই যে মতবাদ তাতে তারা বিশ্বাস করে, সেই মতবাদের উপর বেস করে এই ওয়েল এডুকেটেড ইন্টেলেকচুয়ালসদেরও আমরা দেখেছি যে তারা এই অর্গানাইজেশনের মধ্যে যুক্ত হয়েছে। ওকে, তো স্টুডেন্টস, ব্যাকগ্রাউন্ড অফ দ্য হিস্ট্রি, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? Background of the movement, is it clear to you all students? Is it clear to you all students? প্রত্যেকে বুঝেছো কিভাবে সিকোয়েন্স বজায় রেখে আমরা লিখব? Is it clear? সিকোয়েন্স গুলো মেইনটেইন করবে স্টুডেন্ট, দিস ইজ দ্য মেইন থিম অফ দ্য রাইটিং। ওকে, এই সিকোয়েন্স মেইনটেনেন্স না করতে পারলে কিন্তু সমস্যা, এবং প্রত্যেকটা এই এ নাম্বার পার্ট তোমরা চেষ্টা করবে যে এ নাম্বার যে তুমি পয়েন্টটা লিখলে, সময় নাও, আমি সময় দেবো তোমাদের লেখার জন্য, এবং তারপরে যেহেতু তুমি বি নাম্বার পয়েন্টটা লিখলে, আমারটা কপি পেস্ট নয় স্টুডেন্ট, এই এ এবং বি এর মধ্যে তুমি একটা রিলেশনস মেইনটেইন করো, বি এবং সি এর মধ্যে তোমার রাইটিং এর জন্য একটা রিলেশন মেইনটেনেন্স পাই, তারপর সি এবং ডি এর সাথে যেন তোমার একটা রিলেশন পাই তোমার রাইটিং এ, এবং লাস্ট
বাট নট দ্য লিস্ট টি এবং ই এর সঙ্গে তোমার যেন একটা রাইটিং এ আমি লিংক পাই। ওকে, এমন যেন না হয় শুধুমাত্র এই পয়েন্টগুলোকে তুমি তুলে তুলে দিয়ে দিয়েছো, কোনো লিংক বোঝা যাচ্ছে না। এই লিংক গুলো কিন্তু তোমাকে স্থাপন করতে হবে। আমি শুধু কোথায় কোন পয়েন্ট লিখতে হবে সেগুলো ডিসকাস করে দিচ্ছি স্টুডেন্ট। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন তারপরে ব্যাকগ্রাউন্ড, তাহলে দুটো স্ট্যাঞ্জা হলো স্টুডেন্ট আপাতত যেটুকু আমি আলোচনা করলাম। ইন্ট্রোডাকশনের জন্য একটা স্ট্যাঞ্জা, ব্যাকগ্রাউন্ড অফ দা মুভমেন্টের জন্য একটা স্ট্যাঞ্জা। ওকে, এবং তুমি ইচ্ছে করলে এখানে ইন্ট্রোডাকশনও লিখতে পারো, নো প্রবলেম। ব্যাকগ্রাউন্ড অফ দা মুভমেন্ট সেটাও লিখতে পারো, তবে জেনারেলি না লেখাটাই বেটার। চারটে প্যারার মধ্যে জেনারেলি এই ধরনের কম্পোজিশন গুলোকে রাইট করতে হয় এবং খুব অল্প কথায় তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, চলে আসি স্টুডেন্ট আমাদের থার্ড যেটা আছে, এ থ্রেট টু ইন্টারনাল সিকিউরিটি। বারবার বলা হয়েছে এই রাইটিংটা তোমাকে যে দেয়া হয়েছে সেখানে মেনটেন করা হয়েছে, ইট ইজ এ থ্রেট টু দ্য ইন্টারনাল সিকিউরিটি। ইজ ইট স্টুডেন্ট? যে এখানে বলেছে, কিন্তু তোমরা যদি প্রথমে দেখে নাও যে কি বলেছে, তোমরা যদি এখানে দেখো যে কি দিয়েছে, নক্সালিজম এন্ড মায়োইস্ট মুভমেন্ট এ থ্রেট টু দ্য ইন্টারনাল সিকিউরিটি অফ ইন্ডিয়া। তো তোমাকে কিন্তু এখানে হাইলাইট করতে হবে স্টুডেন্ট যে ইন্টারনাল সিকিউরিটিতে কি প্রবলেম এনেছে সেটা তোমাকে দেখাতে হবে। তো কি কি পয়েন্টের উপর বেস করে লিখবো স্টুডেন্ট সেটা দেখবে। এই যে মুভমেন্টটা হয়েছে, দিস মুভমেন্ট, দ্য মুভমেন্টস হাইলাইটস দ্য ইন্টারনাল উইকনেস অফ দ্য কান্ট্রি। যে আমার কান্ট্রির যে ইন্টারনাল যে উইকনেস এটা কিন্তু হাইলাইট করছে। এটা কি করে? It hampers the economic development of the country as the resources that must be used for the development of the country are diverted towards the management and control of Naxalists and Maoists and their activities. বলছে এটা আমার ইকোনমিক ডেভেলপমেন্টকে হ্যাম্পার করছে, কেননা যে অর্থটা দিয়ে আমাকে কি করতে হতো, এই যে রিসোর্স বা অর্থ যেটাকে বলে সেটা দিয়ে আমি যেখানে ডেভেলপমেন্টের কাজে, কান্ট্রির ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতাম, সেটা দেখা যাচ্ছে আমার ডাইভার্ট হয়ে যাচ্ছে। কোথায় ডাইভার্ট হচ্ছে? ম্যানেজ করতে এবং কন্ট্রোল করতে। কাদেরকে? এই নকশালিস্ট এবং মায়োইস্ট অ্যাক্টিভিটিসদের। ওকে, তাহলে এটা তুমি হাইলাইট করো প্রথম পয়েন্টে। 2 নাম্বার, তোমার কি মনে হচ্ছে? দেখো এখানে মুখস্থের কোনো জায়গা নেই। ওকে, কেউ যদি মনে করে আমি মুখস্থ করে এই জায়গাটা লিখবো, কোনো ভাবে সে পারবে না পরীক্ষার হলে, যদি তার থিম সম্বন্ধে আইডিয়া না থাকে। ওকে, তো সেই ক্ষেত্রে এই থ্রেডটা তোমাকে, আমারই লেখা এটা, আমি এই থিমগুলোকে বের করে নিয়েছি যে ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে একটা হ্যাম্পার করছে। দ্বিতীয়ত কোথায় হ্যাম্পার করছে স্টুডেন্ট? দ্বিতীয়ত যে হ্যাম্পারটা হচ্ছে সেটা হলো তোমার সাধারণ মানুষের সিকিউরিটি, তাই না? তো দেখে নাও, the conflicts between the armed forces and Naxalists or Maoists are the biggest threat to the common man, তাই না? এটা কি করছে? মানুষের জীবনের এই যে এই দুজনের মধ্যে যে ক্ল্যাশ, ভালো করে দেখবে যে যেখানে যে এলাকাতে মায়োইস্টদের এবং পুলিশের মধ্যে ক্ল্যাশ হচ্ছে বা কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ক্ল্যাশ হচ্ছে, সেখানে নিশ্চয়ই সাধারণ মানুষের সাধারণ জনজীবনও কিন্তু সুরক্ষিত নয়। তো সেটার কথাই আমি এখানে বলেছি। তোমরা এই জায়গাটা একটু নিজেদের মতো করে হাইলাইটস করো। আর সি নাম্বার পয়েন্টে কি লিখবে স্টুডেন্ট? গভর্নমেন্টের কি হওয়া উচিত? অ্যাপ্রোচেস গুলো কি? টু রেইন ইন। মনে রাখবে, রেইন ইন মানে হলো স্টুডেন্ট কন্ট্রোল। রেইন ইন মানে হলো কন্ট্রোল, কন্ট্রোল করা কি এই মুভমেন্টসটাকে। এনশিওরিং রাইটস এন্ড এন্টাইটেলমেন্টস অফ দ্য লোকাল কমিউনিটিস। যে গভর্নমেন্টের অ্যাপ্রোচ কি থাকা উচিত? গভর্নমেন্টের অ্যাপ্রোচ থাকা উচিত যে যাতে করে এই কন্ট্রোল করা যায় মুভমেন্ট গুলোকে, কি করে? এনশিওর করে যে সাধারণ মানুষের যে রাইটস এবং এন্টাইটেলমেন্ট যেগুলো আছে, অধিকারগুলো যেগুলো আছে বা প্রিভিলেজেস যেগুলো আছে, সেগুলোকে সেই লোকাল কমিউনিটি সেগুলোকে সুরক্ষিত রাখা। ইমপ্রুভমেন্ট ইন গভর্নেন্স, মানে ওই এরিয়াতে গভর্নেন্স ইমপ্রুভমেন্ট করা, মানে যাতে করে কোনো রকমের ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয় সেদিকে খেয়াল রাখা। এন্ড পাবলিক পারসেপশন ম্যানেজমেন্ট, এবং পাবলিকের যে দৃষ্টিভঙ্গি সেটাকে কিন্তু ওখানে চেঞ্জ করতে হবে। মানে ওখানে কি হয়, জেনারেলি পাবলিকও মনে হয় যেন প্রত্যেকটা পাবলিকই মায়োইজম বা মায়োইস্টদেরই কোনো না কোনো ভাবে ওদের সুরেই সুর মেলায়। তো সেই পারসেপশনকেও চেঞ্জ করতে হবে। এই রিলেটেড এই যে গভর্নমেন্টের যে অ্যাপ্রোচ, এই গভর্নমেন্টের অ্যাপ্রোচ নিয়ে তুমি খুব বড় জোর দুটো এক্সাম্পল তুমি তুলে ধরবে, এবং সেই এক্সাম্পল গুলো শুধু নাম
এবং সেইটা কি ছোট করে লিখে দেবে, মাত্র 1 লাইন। প্রত্যেকটা এক্সাম্পলের জন্য তুমি 1 লাইনের বেশি খরচ করতে পারবে না। ওকে, যেখানে গভর্নমেন্ট অ্যাপ্রোচ নিয়েছে, যে ধরনের অ্যাপ্রোচ গুলো, যে কি ধরনের অ্যাপ্রোচ, যেখানে তোমার গভর্নমেন্ট ট্রাই করেছে এই মুভমেন্টটাকে কন্ট্রোল করার এবং পাবলিক এন্টাইটেলমেন্টস এবং রাইটস গুলোকে নিশ্চিত করে অবশ্যই। তো ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো যে ইন্টারনাল থ্রেট টু দা ইন্টারনাল সিকিউরিটি, এই পার্টে তুমি কি কি লিখবে? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? আমি চাইবো তোমরা প্রত্যেকে লেখো। দেখো, যতক্ষণ না পর্যন্ত তুমি লিখবে ততক্ষণ পর্যন্ত আমি যেমন বুঝতে পারবো না তোমার রাইটিং কেমন হচ্ছে বা তোমার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, তেমনি তুমিও নিজে বুঝতে পারবে না যে তুমি পরীক্ষার জন্য কতটা প্রোগ্রেস হচ্ছ, মানে তুমি কতটা এগিয়ে যাচ্ছ, সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না। অবজেক্টিভ ইংলিশ আমরা প্রত্যেকদিনই করছি, করবো, সোমবার থেকে আবার করবো। আমি ব্যস্ততার জন্য একটু করাতে পারিনি। তো আমরা কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশকে কখনোই অবহেলা করব না, বিকজ আমাদের 200 মার্কসকে কিন্তু অবহেলা করা যাবে না। প্রত্যেকটা পশ্চিমবঙ্গের পরীক্ষায় মেইনসের প্রশ্ন আসবে এবং সেখানে ডেসক্রিপটিভ ইংলিশ অবশ্যম্ভাবী, এবং তোমাকে কিন্তু ওখানে ভালো স্কোর করতে হবে টু গেট ইন। এবার কনক্লুডিং পার্ট। তাহলে 3টে প্যারা স্টুডেন্টস। 1 নাম্বার প্যারাতে তুমি দিবে ইন্ট্রোডাকশন, সেকেন্ড প্যারাতে তুমি কি লিখছো স্টুডেন্টস? ব্যাকগ্রাউন্ড অফ দ্য মুভমেন্টস। থার্ড প্যারাতে তুমি লিখছো যে ইন্টারনাল সিকিউরিটি, থ্রেট টু দ্য ইন্টারনাল সিকিউরিটি। এবং কনক্লুডিং পার্ট স্টুডেন্টস, এন্ড কনক্লুডিং পার্টে কিভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে দেখে নাও। কনক্লুডিং পার্টে তুমি রিপ্রেজেন্ট করবে যে আনডাউটেডলি নাক্সালিজম এন্ড মাওয়িজম ইজ এ সিরিয়াস থ্রেট টু দ্য সিকিউরিটি অফ দ্য নেশন। সেটা তো ঠিক যে এটা আমাদের নেশনসের সিকিউরিটির জন্য একটা সিরিয়াস থ্রেট। ইট বিকামস ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে হলো ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট। It's become imperative. Imperative মানে হলো important for the government to increase the connectivity to the affected areas. এখানে কিন্তু তুমি তোমার সাজেশন দিচ্ছ একজন WBCS অফিসার হিসেবে, একজন এক্সিকিউটিভ হিসেবে তুমি সেই সাজেশন দিচ্ছ যে গভর্নমেন্টকে কি করতে হবে, গভর্নমেন্টকে এখানে ইনক্রিজ করতে হবে কানেক্টিভিটি, মানে যাতে খুব ইজিলি তাদের ডিমান্ড যেটা, সেই ডিমান্ড যাতে আমরা শুনতে পাই, গভর্নমেন্টের কাছে পৌঁছায়, এবং গভর্নমেন্ট যাতে সেই ডিমান্ড যত তাড়াতাড়ি সম্ভব সলিউশনের জন্য বৈঠক বা যত রকমের আলোচনা করা সম্ভব এবং নেগোসিয়েশন করে যেটা সবচেয়ে বেস্ট সেটাকে খুব তাড়াতাড়ি যাতে ওখানে ইমপ্লিমেন্ট করে, সেটার কথাই এখানে বলা হয়েছে যে টু ইনক্রিজ দ্য কানেক্টিভিটি টু দ্য এফেক্টেড এরিয়াস। This will be beneficial in creating strong ties and links between the outer world and the affected areas. দেখবে আউটার ওয়ার্ল্ড মানে হলো যে সমস্ত এরিয়াগুলো মায়োইস্ট বা নাক্সালিস্টদের, বর্তমানে নাক্সালিস্ট নেই আর, তারাই মায়োইস্ট রয়েছে। তো সেই মায়োইস্টদের যে সমস্ত এরিয়াগুলো আছে সেখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট যে সেই সমস্ত এরিয়াতে সাধারণ ওয়ার্ল্ডের সঙ্গে তারা কানেক্টেড নয়। ওকে, তাদের নিজস্ব রীতিনীতি ওখানে চলে। তো সেখানে তুমি কি করছো, একটা স্ট্রং টাই তৈরি হবে যদি গভর্নমেন্ট এই কানেক্টিভিটি স্থাপন করতে পারে তাদের মধ্যে, এই আউটার ওয়ার্ল্ডের সঙ্গে এবং এফেক্টেড এরিয়াস এর সঙ্গে। এখানে তুমি তোমার সাজেশনটা তোমার নিজের সেন্টেন্সে রিপ্রেজেন্ট করো, আমার সেন্টেন্সে নয়। আমি শুধু পয়েন্টগুলোকে ধরিয়ে দিচ্ছি কি লিখবে, কতটুকু লিখবে। তারপরের পয়েন্টটি লেখো স্টুডেন্ট, the civilians and media can play an important role. কেননা বর্তমানে মিডিয়া একটা বড় রোল প্লে করছে সমস্ত কিছুতে, তাই না? আমরা দেখতে পাচ্ছি ভোটের ক্ষেত্রেও, নানা রকম ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মিডিয়া একটা ক্রুশাল রোল প্লে করছে। তো সেই ক্ষেত্রে সিভিলিয়ান্স মানে আমরা, এবং মিডিয়াকেও কি করতে হবে, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে ইন মেকিং দ্য নক্সালিস্ট রিয়ালাইজ, যে নক্সালিস্টদের এটা বোঝাতে শেখাতে হবে বারবার সার্কুলেট করার মাধ্যমে যে ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি and it offers legitimate forums for the grievance redressal, যে এটার জন্য কিছু আইন সঙ্গত কিছু প্ল্যাটফর্ম আছে, লেজিটিমেট কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে গিয়ে তুমি তোমার অধিকার পাওয়ার জন্য গ্রিভেন্স জানাতে পারো এবং সেখান থেকে তুমি তোমার রিড্রেসাল পেতে পারো। মানে হিংসা দ্বারা নয়, তুমি আইনের পথে এসে সেই জায়গাগুলোকে অধিকার নাও, এটার কথাই বলা হয়েছে। এবং এই ক্ষেত্রে মিডিয়াকে একটা ক্রুশাল রোল এবং সাধারণ পাবলিককেও একটা ক্রুশাল রোল প্লে করতে হবে। অ্যাবভ অল, সর্বোপরি এ হোলিস্টিক অ্যাপ্রোচ ফোকাসিং অন ডেভেলপমেন্ট এন্ড সিকিউরিটি রিলেটেড ইন্টারভেনশনস, বলছে
হোলিস্টিক অ্যাপ্রোচটা কিসে থাকতে হবে, তুমি যে সমস্ত এরিয়াগুলো লেস ডেভেলপ সেগুলোকে ডেভেলপড করে দাও, এবং কি করতে হবে সেখানে যে সিকিউরিটি যে ব্রিচ গুলো হচ্ছে তুমি ওখানে বেশি করে নিয়োগ করো পুলিশ, বেশি করে সৈন্য মোতায়েন করো, সিকিউরিটিটাকে তুমি ওখানে বাড়িয়ে দাও। এটা কি করতে পারবে, ট্যাকেল করতে পারবে এই প্রবলেমটাকে সাকসেসফুলি। তো স্টুডেন্টস কনক্লুশনে কতটুকু লিখবে, কি হাইলাইট করবে, ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল স্টুডেন্টস? প্রত্যেকে বুঝেছো যে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই টপিকে আমরা কি কি লিখব? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? আমি চাইবো তোমরা প্রত্যেকে লেখো, প্রত্যেকে লিখে টুইসডে 1 PM 1 PM এর মধ্যে গ্রুপে পোস্ট করবে, কেউ মন্ডে পোস্ট করবে না। টুইসডে 10 AM টু 1 PM এর মধ্যেই তোমাকে পোস্ট করতে হবে, নট বিফোর নট আফটার। ওকে, লেখাটা প্রত্যেকে পোস্ট করো, আমি পড়বো প্রত্যেকের লেখা, কে কেমন লিখলে দেখবো, দেখার পরে যেটা ভালো হবে সেটা আমি আলোচনা করে দেব এবং আমার রাইটিংটাও আমি তোমাদের লিখিয়ে দেব। ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর 20 WBCS 2020 যারা মেইনস দিতে যাবে, 2020 যারা মেইনস দিতে যাবে তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, যদি 2020 তে না আসে তাহলে কিন্তু 2021 এর ইম্পর্টেন্ট, 2021 যারা মেইনস দিতে যাবে তাদের জন্য ইম্পর্টেন্ট। তো স্টুডেন্টস, ইজ দ্য ক্লাস ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ওকে স্টুডেন্টস? প্রত্যেকে বুঝেছো? ওকে, তো এই পর্যন্তই রইল স্টুডেন্টস। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং। গুড নাইট টু ইউ অল। প্রত্যেকে সেফ থাকো, ভালো থাকো, ঘরে থাকো, অনলাইন ক্লাস করো, বাইরে বেরোনোর চেষ্টা করো না। ওকে, গুড নাইট টু ইউ অল স্টুডেন্টস।